গ্লোবাল অ্যাসপিরেশন, লোকাল অ্যাপ্লিকেশন। তার মানে অনেকভাবে এই জিনিসটাকে দেখানো যায়। সেই কবে আমরা ওই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা কিভাবে টেকনোলজি এবং বিল্ড ফর্ম নিয়ে ডেভেলপ করেছি, সেটা একটা আমাদের অভিজ্ঞতা। আমরা বিভিন্নভাবে যে হাউ উই হ্যাভ অ্যাডপ্টেড দি ওয়েস্টার্ন টেকনোলজি অ্যান্ড মেড এ চেঞ্জ ইন আওয়ার ওয়ে অফ লাইফ। সে আমাদের মানে জাঙ্ক ফুড খাওয়া থেকে শুরু করে পোশাক আশাক ম্যাকডোনাল্ড বা কেএফসি বা আমাদের জামা কাপড় বা লেটেস্ট ফ্যাশন, লেটেস্ট in all sense we are taking some of the things, as I say, global aspiration and local application. তাছাড়া আমরা জানি আজকের দিনে আমরা বহুভাবে আমরা কেউ বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কেউ বলছি স্মার্ট সিটি, কেউ বলছি মানে নানান রকমভাবে আমরা টেকনোলজিকে অ্যাপ্লাই করছি, অ্যাডপ্ট করছি। শুধু তাই নয়, আমাদের অনেক আর্কিটেক্ট যারা বিদেশে খুব রিনাউন্ড কন্ট্রিবিউটরি কাজ করেছেন। সুতরাং এটা একটা যৌথ ব্যাপার, এই নয় যে আমরা শুধু অ্যাডপ্ট করেছি, আমরাও কন্ট্রিবিউট করেছি towards the growth and development of the aspiration of the people. So with these few words, I shall now call upon my guest, Sri Anindya Basu, to kindly make his presentation. Mr. Basu, please. শুভ সন্ধ্যা সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা। প্রফেসর সেনগুপ্তকে আমার সশ্রদ্ধ প্রণাম, মিস্টার মৈত্রকে, মিস্টার সেন মজুমদারকেও আমার প্রণাম এবং শুভেচ্ছা। এখন এই যে আজকের আপনাদের সামনে কথা বলার একটু সুযোগ হয়েছে, তার বিষয়টা এক্ষুনি প্রফেসর সেনগুপ্ত বললেন খুব বিস্তৃত, বিরাট একটা ব্যাপার। এবং এটা যে শুধুমাত্র স্থাপত্যের সঙ্গে অথবা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে, এটা বাস্তুর সঙ্গে এর মধ্যে সীমাবদ্ধতা আনা, তার চেয়ে অনেক বড়। এটা জীবনযাত্রার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। অতএব আমি ঠিক কোথা থেকে শুরু করব এটা ভাবা একটু মুশকিল হয়ে যাচ্ছিল। এছাড়া একটা ছোট্ট জিনিস বলে নিই, সেটা হচ্ছে অনেক প্রযুক্তিগত শব্দ আছে যেগুলো ইংরেজিতে ছাড়া ব্যবহার করতে পারবো না। তো আমার কথা বলতে গিয়ে হয়তো কিছু ইংরেজি শব্দ আসবে যেটা সম্পূর্ণ তার বাংলার ঠিক বিকল্প নেই, তো আপনারা আমায় মাফ করে নেবেন। তো এই গ্লোবাল অ্যাসপিরেশন অর্থাৎ সারা বিশ্বের বাইরের যে প্রেরণা এবং ঘরের যে আশা, উচ্চাশা, এই দুটোর ইতিহাস মানুষের ইতিহাসেরই বোধহয় সবচেয়ে বড় ইতিহাস। তাই জন্য আমি স্থাপত্যের সঙ্গে ঠিক সরাসরি যুক্ত নয় দুটো ছবি বেছে নিয়েছি। সবচেয়ে উঁচু ছবিটা হচ্ছে আলেকজান্ডারের ছবি, যে না হলে বোধহয় এই বিশ্বায়নের প্রশ্নটাই আসতো না। আলেকজান্ডার যদি ভারতবর্ষ, আমরা যাকে ভারতবর্ষ বলি, এবং তখনকার দিনেও যেটা ভারতবর্ষের কনসেপ্ট, সেই ভারতবর্ষের দোরগোড়ায় এসে না পৌঁছতেন, তাহলে অনেক কিছুর বিবর্তন, বিশেষ করে ভারতবর্ষের এবং বাংলার বিবর্তন একটু অন্যরকম হতো। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে বাংলার মধ্যে আবার আলেকজান্ডার কোথায় এলো। আপনারা শুনে আশ্চর্য হবেন যে গ্রিসের সমুদ্রের ঢেউ আমাদের দেশে এসেও পৌঁছেছে। কলকাতাতে ভারতবর্ষের একমাত্র গ্রিক অর্থোডক্স চার্চ আছে, আর কোথাও নেই। এটা কালীঘাটের ট্রাম ডিপোর ঠিক পেছনে। যে চার্চটা ধরুন খ্রিস্টীয় যে ধর্মের ক্যাথলিকদেরও মানে না, প্রোটেস্ট্যান্টদেরও মানে না, মার্টিন লুথারের লুথারানদেরও মানে না, কিন্তু অর্থোডক্স একদম গোড়া চার্চ আছে। অর্থাৎ গ্রীসীয় সংস্কৃতি এখনও আছে। এবং আরও বিস্ময় হচ্ছে, হাওড়ায় একজন ট্রাক চালাতেন, তিনি গ্রিক ভাষা পড়তে পারতেন। মানে আমি যতদূর জানি 2005 অবধি তিনি গ্রিক ভাষা পড়তেন এবং গ্রিক ভাষা শেখাতেন। তো আমাদের ওই আলেকজান্ডার না হলে গ্রিক অনুপ্রেরণা বিশ্বের বাইরে, পশ্চিমের অনুপ্রেরণা আসতো না। আবার পাশাপাশি নিচে যার ছবি, এই রামমোহন রায়ের ছবি। রামমোহন রায় না হলে আমাদের ইংরেজি চর্চা
ইংরেজির ভাষার চর্চার মাধ্যম হতো না, হতো হয়তো অনেক পরে হতো, এবং রামমোহন না হলে আমরা বাকিটাও পারতাম না। অর্থাৎ পুরো পশ্চিমের দরজা, পশ্চিমের জানলার দিকে দরজা খুলে পশ্চিমের দিকে তাকানো, এটা হতো না। বিবর্তনটা একটু অন্যরকমভাবে হতো, এবং তার ফলস্বরূপ হয়তো প্রযুক্তিতে, টেকনোলজিতে, স্থাপত্যে, বাস্তুতেও একটু অন্যরকম হতো। অতএব বলা যেতে পারে যে বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন একরকমভাবে কলোনাইজেশন অর্থাৎ উপনিবেশেরই একটা প্রতিফলন। গ্লোবালাইজেশন পারহ্যাপস মিনস কলোনাইজেশন। এবং শুধু আলেকজান্ডার না, তারপর সাহেবরা এসছেন, পরে যে ছবিটা দেখছেন ওটা ইউরোপ থেকে আফ্রিকার উপমহাদেশে মানে তারা দখল করলেন, এশিয়া দখল করলেন। এরপর একটা পারস্পরিক একটা আদান প্রদানের জায়গা শুরু হলো। অর্থাৎ আগে পৃথিবী যেরকম চেহারা ছিল, ওই চেহারাটা যারা প্রথম পৃথিবী আবিষ্কার করতে বেরোন তাদের চেহারা দেখুন একদমই আলাদা রকম ছিল, আমরা যে পৃথিবীর সঙ্গে দেখে অভ্যস্ত। এবং তাই জন্য ওই উপনিবেশের যে বিরাট ছায়া সেটা অনগ্রসর দেশগুলোর ওপর পড়লো, এবং তখনই পারস্পরিক আদান প্রদান সম্ভবত শুরু হলো। তো গ্লোবালাইজেশন কাকে বলে এবং সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কিভাবে হতে পারে? গ্লোবালাইজেশন ভালো না খারাপ? প্রত্যেকটারই ভালো দিক আছে, খারাপ দিক আছে। অমর্ত্য সেন যেমন মনে করেন যে গ্লোবালাইজেশন খুব ভালো, কেননা গ্লোবালাইজেশন একটা সবচেয়ে বড় কথা হচ্ছে জ্ঞানের আদান প্রদান হয়। আবার অনেকে মনে করেন যে গ্লোবালাইজেশনের ফলে যেটা সবচেয়ে বেশি মার খাচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ মার খাচ্ছে, উঁচু স্তরে মানুষের সুবিধা হচ্ছে, সম্ভবত একদম নিচু স্তরে মানুষের জীবনযাত্রা কিছু পাল্টাচ্ছে, কিন্তু মধ্য যে বড় একটা সংখ্যা আছেন তাদের গ্লোবালাইজেশনের ফলে খুব একটা সুবিধা হচ্ছে না। কেন? আচ্ছা দেখা যাক। তাই গ্লোবালাইজেশন ওজ ইটস সিডস টু কলোনাইজেশন। এই অবধি তো ইতিহাসে বিবর্তন হচ্ছে, কিন্তু এরপর সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব। এর ফল, এটারই সবচেয়ে সুদূর প্রসারী ফল হিসেবে আমরা যে গ্লোবালাইজেশনের কথা বলছি এইটা হচ্ছে এই শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে দেখা গেল যে বাজারের একটা অনেক বৃহৎ বাজারের প্রয়োজন, সেটা বিল্ডিং ইন্ডাস্ট্রিতে সম্ভব। নিউ ইউনাইটেড কমার্স তখন প্রযুক্তির উদ্ভব, প্রযুক্তি এক হতে শুরু করলো, অর্থাৎ বিভিন্ন দেশের প্রযুক্তি এক হতে শুরু করছে, স্থাপত্যেরও ভাষা ক্রমাগত এক হতে শুরু করছে, এবং জীবনযাত্রা, উচ্চাশা এগুলো সব এক হতে শুরু করছে। এবার আপনি যদি মোটামুটি প্রযুক্তির বিবর্তন দেখেন তাহলে দেখবেন প্রথম দিকে বিভিন্ন দেশে 4000 বছর আগে, 3000 বছর আগে আলাদা আলাদা ছিল। শেষ দুটো রং আলাদা যেখানে রয়েছে সেইখানে কাস্ট আয়রন এবং গ্লাস। 1851 লন্ডনে ক্রিস্টাল প্যালেসে জোসেফ প্যাক্সটন ইউজ করেন, এবং তারপর ঠিক পাশাপাশি ফ্রান্সে রিইনফোর্সড কংক্রিট ব্যবহার হয়। এরপর থেকে স্টিল, কংক্রিট, গ্লাস সারা পৃথিবীর প্রযুক্তির সমভাষা। এটাই হচ্ছে যে ভাষাটা সবাইকে কিনে নিয়েছে। অর্থাৎ দেখুন বিভিন্ন দেশের নানা রকম যে স্থানীয় আমাদের স্থাপত্যের ভাষা, ইট আছে, মাড আছে, কাদা আছে, অ্যাডোবি আছে অর্থাৎ রোদ্দুরে পোড়া মাটি, বাঁশ আছে, কাঠ আছে, পাথর আছে, এগুলো সব কিন্তু আস্তে আস্তে প্রযুক্তিগতভাবে একদিকে চলে আসছে। স্টিল, কংক্রিট, কাঁচ। অতএব আমি খুব চট করে যাচ্ছি, এতগুলো যে বিবর্তনের স্তর ছিল, বিভিন্ন স্তর আমরা ইউরোপে যেগুলো দেখি, সেই স্তরগুলো যখন বিবর্তন হচ্ছে, গ্লোবালাইজেশন কিন্তু এখনো হয়নি। গ্রিক সময় থেকে আমরা আমাদের যা পড়াশোনা করেছি, বাউ হাউস লাস্ট শেষ হয় বাউ হাউসে 1919 ওয়াইমারে, তার আগের স্তর অব্দি আর্ট ডেকোর আগে অব্দি গ্লোবালাইজেশন ঠিক বলা যাবে না, কেননা মার্কেট তখনও কমন হয়নি। আমাদেরও যা সমান্তরালভাবে যে ইসলামিক যে স্থাপত্য বিবর্তন হয়েছে বিভিন্ন দেশে আপনি দেখতে পাচ্ছেন, গ্লোবালাইজেশন এখনও বলা যাবে না। বৌদ্ধ স্থাপত্যর বিভিন্ন দেশে যা হয়েছে, আমি দেশগুলো আমি খুব ডিটেলে যাচ্ছি না কারণ এরপরে একটু মুখে বলতে হবে, তাই
অথবা হিন্দু স্থাপত্য। অষ্টম শতাব্দী থেকে তামিলদের চোল রাজাদের মাধ্যমে হিন্দু স্থাপত্য সাউথ ইস্ট এশিয়ায় ছড়িয়ে পড়ে। এই বিভিন্ন জিনিস এখনো গ্লোবালাইজেশন বলা যাবে না। গ্লোবালাইজেশন প্রথম শুরু হলো যখন কলোনি শুরু হলো, অর্থাৎ স্থাপত্য যখন মিশতে শুরু করলো। ব্রিটিশ কলোনিয়াল, ফ্রেঞ্চ কলোনিয়াল, পর্তুগিজ কলোনিয়াল, এগুলো সবই বিভিন্ন দেশের ছবি। ডান দিকে যেটা আপনার মনে হচ্ছে কলকাতার, ওটা কিন্তু সিঙ্গাপুরের পার্লামেন্টের ছবি, কিন্তু কলকাতার সঙ্গে কি আশ্চর্য মিল। অতএব ওপরে ওই মেলাকা আছে, মেলাকা হচ্ছে মোটামুটি ব্রিটিশ সাম্রাজ্যের একদম পূর্ববর্তী শেষ সীমা মালয়েশিয়ায়। এগুলো সব কিন্তু মিশ্র স্থাপত্য শুরু হলো, এবং এই থেকেই গ্লোবালাইজেশন কথাটা প্রথম চালু বলতে পারেন। কিন্তু আসল যেটা প্রধান যে দরজা, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। মানুষ ভয় পেল, আচ্ছা এবার তো মেশিন আসছে, ভয়ঙ্কর ব্যাপার। ভারতবর্ষে মেশিন এসে গেল, ভারতবর্ষে প্রযুক্তি এসে গেল। 1857 যখন সিপাহী বিদ্রোহ হয়, তারপর সাহেবরা বুঝতে পারলো যে পরিকাঠামোগত একটা বিরাট ক্ষতি হয়েছে বলে এই মিউটিনি হয়েছে। অতএব তারপর থেকেই মূলত পূর্ব ভারতে কলকাতাকে বেস করে এই সব জিনিস আসা শুরু হয়। রেলওয়ে আসা শুরু হলো, বন্দর হলো, রেলওয়ে স্টেশন, প্লেন এলো, বিভিন্ন ব্রিজ তৈরি হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, প্রশাসনিক ভবন শুরু হলো। এই সময় প্রথম প্রযুক্তি সরাসরিভাবে বিদেশি প্রযুক্তি কলকাতার ওপর এসে পড়ল। অতএব মডার্ন আর্কিটেকচার যেটা আমরা বলি, তার বিশ্বায়নের ফল না ওলট পালট হচ্ছে, অর্থাৎ আর যাকে বলে একটা কন্টিনিউটির ব্যাপার নেই, ঐতিহাসিক কন্টিনিউটির ব্যাপার নেই। এবার অনেক আমার হাতে অস্ত্র এসে গেছে, অনেক রকম ফর্ম এসে গেছে। আমার ফর্ম কোনোটা একটা পাখির বাসার মতো হতে পারে, কোনোটা হচ্ছে শামুকের খোলের মতো হতে পারে, নিচটা হচ্ছে আমাদের কলকাতা নিউ সেক্রেটারিয়েট। দেখুন, একদম সম্পূর্ণ ইতিহাস এর বিবর্তন বর্জিত একটা ফর্ম, যে ফর্ম পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। তো এখানে মডার্ন আর্কিটেকচারের একটা বিরাট দিক খুলে গেছে। তার কারণ হচ্ছে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং প্রথম বিশ্বযুদ্ধের পর প্রচুর নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, তাদের নতুন উন্নয়ন, নতুন প্রোগ্রেস, নতুন আকাঙ্ক্ষা আছে, নতুন উচ্চাসা আছে, পৃথিবীর স্রোতের সঙ্গে মেলার একটা বিরাট ব্যাপার আছে। এই সময় স্থাপত্য এসে দাঁড়ালো সত্যিকারের আধুনিক স্থাপত্যে। এবং গ্লোবালাইজেশনের ফলে যেটা হয় সেটাও হলো, অর্থাৎ ভালো দিকের সঙ্গে কিছু প্রশ্ন তোলার মতো দিক আছে। যেমন এই দুটো যে ওপরে ছবি দেখছেন, ওই দুটো একই আর্কিটেক্টে করা, পৃথিবীর দুটো সম্পূর্ণ আলাদা জায়গায়। একটা জার্মানির ড্রেসডেন শহরে, একটা কানাডায়। একটা হচ্ছে একটা মিলিটারি মিউজিয়াম, আর একটা হচ্ছে আর্ট মিউজিয়াম। কিন্তু দেখুন, প্রায় একই ল্যাঙ্গুয়েজ এসে পড়লো একটা বাড়ির ওপর, একটা পুরনো বাড়ির ওপর একটা যাকে বলে ইন্টারভেনশন, একটা নতুন কিছু হুমড়ি খেয়ে এসে পড়লো। এখন এটার মধ্যে কি আমাদের ইতিহাসগত বিবর্তন আছে জিজ্ঞেস করার মতো ব্যাপার। অথবা ধরুন যে এইটা ডান দিকে যেটা দেখাচ্ছে, এটা লন্ডন শহরের গার্কিন বলে একটা বাড়ি, খুব নামকরা বাড়ি। আমাদের কলকাতা শহরে সাউথ সিটি মল আছে, চারপাশের যে পরিপার্শ্ব তার সঙ্গে এটা খাপ খায় কিনা, এবং তার চেয়ে বড় কথা, এটা হওয়ার ফলে পরিপার্শ্ব এবং মানুষের জীবনযাত্রা খুব বৈপ্লবিকভাবে পাল্টে যাবে কিনা, এটাও ভাবার ব্যাপার আছে। এগুলো সব আধুনিক স্থাপত্য দিচ্ছে। এই যে বাড়িটা দেখছেন নিচে, ওইটার নাম হচ্ছে স্কাইস্কেপার না, ফ্রাইস্কেপার। ওইটি একটি উরুগেন আর্কিটেক্টে করা, লন্ডন শহরে। বাড়িটার এমন একটা প্রযুক্তি ব্যবহার করেছে যে ওই বাড়ির উল্টো দিকে যে গাড়িগুলো থাকে, সে গাড়িগুলো গলে গেছে। অত এমন একটা জিনিস, গলে গেছে গাড়ি। তো কার্ভড রিফ্লেকটিভ গ্লাস এমনভাবে ব্যবহার করেছে যে আশেপাশে পরিপার্শ্ব গণ্ডগোল হচ্ছে। শেষ যেটা দেখাচ্ছি, ওটা হচ্ছে একজন ফরাসি আর্কিটেক্ট, তার নাম ক্রিস্টিয়ান দি পোৎজাম্পাক। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের ওপেরা বাড়ি ডিজাইন করেছিলেন। সাধারণ মানুষ ভোটে বলেছে আমরা এই বাড়ি চাই না, কেন এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যাচ্ছে না।
তো মডার্ন আর্কিটেকচারের অনেক ব্যাপার আছে, সেগুলো আমাদের বুঝতে হবে যে এই মডার্ন আর্কিটেকচার একটু ডিসরাপটিভ হচ্ছে কিনা, গ্লোবালাইজেশনের ফলে কি ডিসরাপটিভ আর্কিটেকচার পাচ্ছি, এটা আমাদের ভাবার ব্যাপার আছে। সেই জন্য অনেক আর্কিটেক্ট যারা পশ্চিমে শিক্ষা নিয়েছেন তারা প্রত্যেকে নিজের দেশের উপযুক্ত আর্কিটেকচার নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলেন, এবং তারা প্রত্যেকেই পথিকৃৎ, তারা কেউ অন্ধভাবে বিদেশকে নকল করেননি। আমাদের দেশে খুব নামকরা দু একজনের নাম বললাম, দেখছেন চার্লস কোরিয়া, তার নিজস্ব কাজ, তার নিজস্ব ধরন, তার নিজস্ব বক্তব্য, তার নিজস্ব জীবন দর্শন, যেটা আমাদের জীবনযাত্রার মধ্যে, আমাদের লোককথার মধ্যে, আমাদের আধ্যাত্মিকতার মধ্যে, আমাদের সামাজিকতার মধ্যে ওতপ্রোতভাবে প্রথিত, তার নিয়ে কথা বললেন। বালকৃষ্ণ দোষী আছেন, বাংলাদেশে আছেন মাজহারুল ইসলাম, ডান দিকে রয়েছেন হাসান ফাতি ইজিপ্টের, এখানে রয়েছেন রাসেম বাদরান জর্ডানের, আপনি দেখুন মরুভূমির আর্কিটেকচার বুঝতে পারবেন। ডান দিকে আছেন লুই বারাগান, মেক্সিকোর নিজস্ব রঙিন জীবনযাত্রার সঙ্গে সিম্প্যাথেটিক যে আর্কিটেকচার। পরের দিকে এসছেন কেনেথ ইয়াং, শ্রীলঙ্কার আর্কিটেকচার জেফ্রি বাবা। এরা প্রত্যেকে নিজের দেশের সংস্কৃতি, জীবনযাত্রা, লোককথা এবং ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া, সেটা নির্ভর স্থাপত্য, মডার্ন স্থাপত্য, কিন্তু দেশভিত্তিক, অঞ্চল ভিত্তিক অ্যাসপিরেশনে কথা বললেন, যে আমি বিশ্বায়নের স্রোতে গা মেলাবো কিন্তু অন্ধভাবে না, আমি আমার কথা, আমার উচ্চাসা বলবো। এছাড়া আরও কিছু, এটা তো আমি একটা বিবর্তন বললাম, এছাড়া আরও কিছু আলোচনা করবো আপনাদের সঙ্গে। তার মধ্যে একটা বড় কনসার্ন হচ্ছে যে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক আর্কিটেকচার বলতে যেটা বুঝি সেটা এযাবৎ সেটার যে কার্বন ফুটপ্রিন্ট, অর্থাৎ সেটার থেকে যে এনার্জি সেটা খাচ্ছে আর্কিটেকচার, সেই স্থাপত্য তৈরি করতে যে এনার্জি খায়, তার জন্য যত জ্বালানি লাগে সেই জ্বালানিটা পৃথিবীর পক্ষে ক্ষতিকারক হচ্ছে। মানে পৃথিবীকে সাস্টেন করার পক্ষে সেই জ্বালানিটা বড্ড ক্ষতিকারক হচ্ছে। তো এটাও ভাবার ব্যাপার আছে যে আমাদের এমন স্থাপত্য করা দরকার যেটা আমাদের নিজস্ব যে সম্পদ, রিসোর্স, সেইগুলোকে যেন অতিরিক্ত ধ্বংস না করে এবং বিদেশি সম্পদ এনে একটা টালমাটাল যেন না করে, অর্থাৎ আমাদের নিজস্ব যে খনিজ সম্পদ, যে প্রাকৃতিক সম্পদ, সেগুলোকে যেন রক্ষা করে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। হচ্ছে সবচেয়ে বড়, এটা দিয়ে শেষ করব, যে আমাদের যে আঞ্চলিক যে আইডেন্টিটি, প্রত্যেকে আমাদের এখান থেকে আজকে এসছেন শিলিগুড়ি থেকে, কুচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, আলিপুরদুয়ার থেকে, প্রত্যেক জায়গার বিশেষ বৈশিষ্ট্য আছে, ইতিহাস আছে, প্রত্যেক জায়গার নিজস্ব একটা, যাকে বলে মানুষের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত যে আমি আলিপুরদুয়ারের লোক, আমি কুচবিহারের লোক। তো এই যে প্রত্যেকটা জায়গা আছে, এই প্রত্যেকটা জায়গার যদি এক হয়ে যেত তাহলে পৃথিবীটা ভালো হতো না। আমি সব জায়গায় গিয়ে যদি একই জিনিস খেতাম, সব জায়গায় মানুষ যদি একই জামা পরতো, সব জায়গায় মানুষ যদি একই ভাষা বলতো, তাহলে পৃথিবীটা এত সুন্দর হতো না। তো এই প্রত্যেকটা মানুষের আঞ্চলিক যে বৈশিষ্ট্যতা, এটা রক্ষা করাটা খুব খুব প্রয়োজনীয়। আমাদের স্থাপত্য সেটা করতে হবে। গ্লোবাল লাইফস্টাইলের যেটা হয়, যে আস্তে আস্তে যেটা হয় গ্লোবাল লাইফস্টাইলে আমাদের যেটা যাকে বলে জাতিগত যে গর্ববোধ, সেটা নিচু হতে থাকে। এইটা যেন না হয়। আমি বাংলায় কথা বলছি এর জন্য যেন আমি হীনমন্যতায় না ভুগি যে আমি ইংরেজি বলতে পারছি না কি জার্মান ভাষায় কথা বলতে পারছি না। তো এই গর্ববোধের যে ক্ষয়, এটা কিন্তু একটা জাতির পক্ষে সবচেয়ে বড় ক্ষয়। আমি মনে করি স্থাপত্যর ভাষা, আদান প্রদানের ভাষাও কিন্তু আঞ্চলিক হওয়া দরকার। পৃথিবীটা তাহলে অনেক আনন্দের হবে। যেমন আজকে যদি আপনি সারা পৃথিবীর মানুষ, তো এই ট্যুরিজমটা একটা খুব বড় ব্যাপার, বেড়াতে যাওয়া এবং সারা পৃথিবী জানা। তো এই পর্যটনের সবচেয়ে বড়, মানে পর্যটন শিল্প পৃথিবীর অন্যতম বৃহত্তম শিল্প। সারা পৃথিবীর মানুষ কিন্তু পর্যটন শিল্পে সেই স্থাপত্যই বাছে যেটা সেখানকার আঞ্চলিক স্থাপত্য। আপনি আজ যে কোনো জায়গায় বেড়াতে যান, আজকে যদি বলি ইজিপ্ট, বলতে কি মনে হয়? পিরামিড। বিদেশিকে একজন ভারতবর্ষ বলতে ফার্স্টে কি মনে হয়? তাজমহল। তো আমি যদি কেউ এসে দেখে যে একটা ম্যানহাটনের লোক যদি ভারতবর্ষে একটা ম্যানহাটনের স্কাইস্ক্রেপার দেখে,
সে চাইবে না আসতে। তার পৃথিবী দেখার, পৃথিবী আবিষ্কার করার, নিজেকে আবিষ্কার করার মধ্যে তার বৈচিত্র্য দরকার। তো এই পর্যটন শিল্পর একটা ইঙ্গিত হচ্ছে যে আমরা কিন্তু আঞ্চলিক উচ্চাসা চাই। শুধু বিশ্বায়ন, অন্ধভাবে বিশ্বায়নের স্রোত না, আঞ্চলিক উচ্চাসা চাই। দ্বিতীয় যেটা বলার আছে সেটা হচ্ছে বিশ্বায়নের ফলে আরেকটা সমস্যা হচ্ছে, সেটা ওই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। বিশ্বায়ন যেহেতু বাজার নির্ভর, অর্থাৎ শিল্প বিপ্লব এবং তারপর বাজার নির্ভর, তার ফলে আমাদের জীবনযাত্রার গতি পাল্টে গেছে। আমাদের জীবনযাত্রার বলা হচ্ছে যে আমাদের জীবনযাত্রার মধ্যে গতি না হলে আমাদের উন্নয়ন হবে না। কিন্তু ডিজাইনার হিসেবে আমরা বলতে পারি যে জীবনযাত্রার গতি যদি শুধু বাড়তেই থাকে তাহলে জীবনযাত্রার মান ক্ষতি হয়। এবং আপনি বাঁদিকের ছবিটা দেখলে বুঝবেন যে এই জায়গাটা এই গাড়ির জন্য তৈরি হয়নি। এবং আজও পৃথিবীর সবচেয়ে ধনী যে দেশগুলো, সেখানে মানুষের লেজার অর্থাৎ বিনোদনের সময়ের খুব মূল্য আছে। আঞ্চলিক যে আমাদের সংস্কৃতিগুলো, আঞ্চলিক জায়গাগুলো, প্রত্যেকের নিজস্ব মানুষের জীবনযাত্রার, বিনোদনের, অবসরের, সামাজিক বন্ধন তৈরি করার সময় দরকার। স্থাপত্য, আরবান ডিজাইন অর্থাৎ নাগরিক যে পরিকল্পনা, এগুলোকে বাদ দিয়ে হয় না। আজকে ভারতবর্ষে সবচেয়ে বেশি গাড়ির অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। দ্বিতীয় হচ্ছে আরও ভয়াবহ, যে সবচেয়ে বেশি গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় দিল্লিতে নয়, মুম্বাইতে না, কলকাতা না, ব্যাঙ্গালোরে না, আরও ভয়াবহ হচ্ছে ক্লাস বি শহরগুলোয় মারা যায়। সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টে মারা যায় আগ্রাতে, বিশাখাপট্টনমে। তার মানে আমাদের যে আঞ্চলিক ছোট শহরের পরিকাঠামো ছিল, সেই পরিকাঠামোগুলো নতুন প্রযুক্তি দিয়ে ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। এটা ভাবতে হবে। এতে কি হচ্ছে? এতে হচ্ছে এই যে আমাদের যে জায়গায় থাকি সেখানে সবসময় 60 কিলোমিটার স্পিডে আমরা এগোচ্ছি। তাহলে যে জায়গাগুলোর সঙ্গে থাকি তার সঙ্গে অ্যাসোসিয়েশন অর্থাৎ তার সঙ্গে যে বন্ধন, এটা কমে যাচ্ছে। কেন আমি যদি হাঁটি 5 কিলোমিটার, মানে আমি যে লোককে দেখবো, যে মানুষের সঙ্গে কথা বলবো, 60 কিলোমিটারে জোরে গেলে নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলতে পারবো না। তাহলে আমার একটা জায়গার সঙ্গে নিজস্ব যে ওতপ্রোত যে বন্ধন, ওটা নষ্ট হচ্ছে। তার ফলে কী হচ্ছে? সামাজিক যে সুরক্ষা বলয়, অর্থাৎ আমি একটা পাড়ার মধ্যে কে ঢুকছে কে ঢুকছে না, কখন কে আসছে, পাড়ার বৃদ্ধারা বাচ্চারা ঘুরছে, একটা স্বাভাবিকভাবে একটা পাড়ার মধ্যে একটা রক্ষা কবচ তৈরি হয়। সেই রক্ষা কবচ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে? রাইজ ইন ইনসিডেন্স অফ রেপস, ব্রুটালিটি, রোড রেজ, অর্থাৎ সুরক্ষা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর একটা সামাজিক পুরো নেটওয়ার্কটা পড়ে যেতে পারে। এবং আপনারা জানেন কি না জানি না, ভারতবর্ষে সবচেয়ে অল্প বয়সীদের মধ্যে যে সুইসাইড রেট, সেটা পৃথিবীর 3য় বৃহত্তম। ভারতবর্ষে এখন ডিমেনশিয়া এবং ডিপ্রেশনের রেট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। গত পরশুদিন কাগজে দিয়েছে যে জেলখানার মধ্যে কয়েদিদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর হার সুইসাইড হচ্ছে ভারতবর্ষ আগে। তো আমাদের জীবনযাত্রা খুব মানে সাংঘাতিকভাবে গত 15 বছরে পাল্টে গেছে। আমাদের এই ব্যাপারে একটু সচেতন হতে হবে যে আমাদের স্থাপত্য, আমাদের ইঞ্জিনিয়ারিং, এই সবগুলো কিন্তু যেন এগুলো মাথায় রাখে। তাহলে শেষ করি এই বলে যে ডাইভার্সিটি ইজ বিউটিফুল। বিশ্বায়ন ভালো, কিন্তু অন্ধবিশ্বায়ন ভালো না। আমাদের আঞ্চলিক উচ্চাসাগুলো বাদ দিয়ে কিন্তু বিশ্বায়ন ভালো না। আমাদের খাবার, কুইজিন, ক্লোদিং, ল্যাঙ্গুয়েজ, মিউজিক, আর্কিটেকচার আলাদা হওয়াটা বাঞ্ছনীয়, কেন সেটাই পৃথিবীর মানুষ দেখতে চায়। মরুভূমি থেকে পাহাড়, দক্ষিণ মানে মন্দির থেকে আমাদের বাড়ি, এগুলো একদম আলাদা দেখতে, এবং সেই আলাদাটা মাথায় রেখে তারপর জন্য আমরা সে আধুনিকীকরণ করি। তার মানে যেটা প্রয়োজন, যেটা সবচেয়ে আগে বলছিলাম, যেটা কনস্ট্রাক্টের প্রধান থিম, আমাদের আরও ইনোভেটিভ হতে হবে। আমাদের চোখ বুজে বিদেশি প্রযুক্তি ছাড়াও যেটা প্রয়োজন হচ্ছে, আমাদের নিজেদের জন্য যে প্রযুক্তি, সেটার জন্য ইনোভেটিভ হতে হবে, আরও সৃজনশীল হতে হবে, আরও সৃষ্টিশীল হতে হবে, আরও মগজ ব্যবহার করতে হবে।
So we have to customize architecture, we have to customize engineering which reflects our aspirations, not global aspirations, but our aspirations. এছাড়া গ্রিন বিল্ডিং অ্যাপ্রোচ যেটা আমি দেখাচ্ছি, এটা চেস্কি কুমড়ো বলে পোল্যান্ডের একটা লাইব্রেরি। কি অপূর্ব ওদের স্থাপত্য, কি ওদের যে ট্রেডিশনাল স্থাপত্য সেটার মানে সেটা যাকে বলে চেহারাটা নতুন স্থাপত্যরা এনেছে। অপূর্ব, আপনি দেখবেন যে এটাও মনে হচ্ছে বোধহয় কেউ খোদাই করে পাথর তৈরি করেছে, কিন্তু তা কিন্তু নয়, ওদের পলিশ যে ট্রেডিশন সেটা ব্যবহার করেছে। তো এটা বলে শেষ করি যে এই চারটে জিনিসই আমাদের ইয়েতে প্রয়োজন। গ্রিন বিল্ডিং অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা বিদেশ থেকে অন্ধ টেকনোলজি নিয়ে অথবা অন্ধ মেটেরিয়াল নিয়ে কাজ করে লাভ নেই, আমাদের মেটেরিয়াল ব্যবহার করলে ভালো হয়। আমাদের দেশের মানুষের এমপ্লয়মেন্ট জেনারেট করলে, আমাদের দেশে শুধু মানুষ মানে হচ্ছে মিস্ত্রি না, আমাদের দেশের যে শিল্প মানে শিল্পকলা তাকেও এই স্থাপত্যের মধ্যে ডেকে আনতে হবে। কিভাবে সেটা ভাবতে হবে, ক্লাইমেট রেসপন্সিভ হতে হবে, আর্টিসানদের অর্থাৎ যারা মানে শিল্প যাদের জীবনের একটা অঙ্গ, তাদের স্থাপত্যের মধ্যে এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, বাস্তুর মধ্যে আনতে হবে। এটা একটা প্রধান চ্যালেঞ্জ, এবং এই প্রধান চ্যালেঞ্জ না হলে ভারতবর্ষ ক্রমাগত এমন পাল্টে যেতে থাকবে যে 30 বছর পর আমরাই মনে হবে আমাদের দেশে বোধহয় আমরা পরদেশী, প্রবাসী। আমার একটা শেষ কাজ, একটা ছোট্ট কাজ দেখাচ্ছি, কেননা আমার ধারণা ছিল বোধহয় আমাদের কাজগুলো মানে ওটা এসে পৌঁছয়নি বোধহয়। এনিওয়ে, আমি আমাদের পোর্টফোলিও বোধহয় কিছু পাঠিয়েছিলাম, তো আমি একটা ছোট্ট কাজ দেখাচ্ছি যেটা চেষ্টা করছি একটু অন্য কিছু করার। সেটা হচ্ছে একটা সিঁড়ি করার। আমি শুধুমাত্র